শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং দেশের শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের ধারা আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে রাষ্ট্রের অব্যাহত সহযোগিতারও অনুরোধ করেন। বাংলাদেশ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ উল্লেখ করে এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে না। তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো জাতীয় ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে, যা দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না। অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যা একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন, আমিও জোর দিয়ে আবারও একই কথা বলতে চাই, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। আগামী সপ্তাহের মধ্যেই দেশের শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশে হাম কিংবা ডেঙ্গু মোকাবেলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে এবং এই বিষয়ে কোনো ভ্যাকসিন বা মানব সম্পদের সংকট নেই। আজ রাজধানীর আগারগাঁওয়ে 250 শয্যা বিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত 17 বছরে বাজেট অনুযায়ী যথাযথভাবে কাজ বাস্তবায়ন না হওয়ায় কিছু সমস্যার কারণ হয়েছে। তিনি আরও বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতের সক্ষমতা আরও বাড়ানো হবে। পাশাপাশি আগামী মে মাসের মধ্যেই দেশে হামের প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমে শূন্যের কাছাকাছি নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। 61% কিন্তু আমরা টার্গেট কভার করে নিয়েছি। ইনশাল্লাহ আগামী এক সপ্তাহে আমরা ফুল কভার করে ফেলবো। অনেক জায়গায় কিন্তু 100% আমরা কভার করে ফেলেছি। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখবেন, এই টিকাটা দেওয়ার পরে কিন্তু অ্যান্টিবডি ক্রিয়েট হইতে অন্তত 3 সপ্তাহ টাইম লাগে। আপনি গতকাল থেকে রিপোর্ট দেখেন, 30টা উপজেলা যেটা আমরা 5 তারিখে স্টার্ট করেছিলাম, সেখানে নতুন একটা কেস হামে নাই। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা বাতিল করে 2টি সংশোধন বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিল দুটি উপস্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিল দুটি পাশ হয়। তবে বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিপক্ষে ভোট দেন। সংশোধিত আইনে বিএসইসির চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে 65 বছরের বয়সসীমা এবং আইডিআরএ চেয়ারম্যান ও সদস্য পদে 67 বছরের বয়সসীমা সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে। বিলের উদ্দেশ্যে বলা হয়েছে, পুঁজিবাজার ও বীমা খাতে দক্ষ, অভিজ্ঞ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের দায়িত্বে আনার জন্য আইনকে সময়োপযোগী করা প্রয়োজন। সংশোধনের মাধ্যমে এসব নিয়ন্ত্রক সংস্থার নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা আর বাধা হিসেবে থাকছে না। আমি প্রতিটি কথার সাথে একমত। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে বলেই আজকে পরিবর্তনের যে সরকার এসেছে, এই কাজগুলোকে যদি পরিবর্তনশীল করতে হয়, আমাদের কতগুলো মেজার নিতে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে এখানে পরিবর্তন আনতে হবে। এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ 4 মে ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানান, মরদেহটি ইতিমধ্যে স্থানীয় ফিউনারেল হোমে গ্রহণ করা হয়েছে এবং 2 মে রাত 8টা 50 আরলন্ডা থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই ট্রানজিট হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। গত 16 এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে 24 এপ্রিল ফ্লোরিডার একটি ব্রিজের পাশে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় একজন সন্দেহজনককে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে।
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। আনাতোলিয়া কূটনৈতিক ফোরামে এডিএফ টক্সে দেয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, জ্বালানি বাজারে বর্তমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব 1970-এর দশকের তেলের ধাক্কার চেয়েও ভয়াবহ হতে পারে। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলো, বিশেষ করে নিট জ্বালানি আমদানিকারক রাষ্ট্রগুলো এতে গুরুতর অর্থনৈতিক সংকটে পড়তে পারে। তেল, এলপিজি ও সারের আমদানি নির্ভর বাংলাদেশও এই ঝুঁকির বাইরে নয় বলে উল্লেখ করেন তিনি। এ সময় সামুদ্রিক বাণিজ্য পথ খোলার রাখার উপর গুরুত্ব আরোপ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরবরাহ ব্যবস্থায় দীর্ঘস্থায়ী বিঘ্ন ঘটলে কৃষি, শিল্প ও গৃহস্থলী খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে বাংলাদেশ সরকার জ্বালানি সাশ্রয়, রেশনিং এবং অফিস সময়সূচিতে সমন্বয়ের মতো পদক্ষেপ নিয়ে জনগণের দুর্ভোগ কমানোর চেষ্টা করছেন বলেও জানান তিনি। নিট জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশ তেল, এলপিজি ও সার সরবরাহের ওঠানামার ক্ষেত্রে ঝুঁকির মধ্যে রয়েছে, বিশেষ করে যেহেতু আমরা সামুদ্রিক পথে পরিচালিত আমদানির উপর নির্ভরশীল। তাই সামুদ্রিক রুট দিয়ে বাণিজ্যের অবাধ প্রবাহ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অপরিহার্য। পবিত্র হজ যাত্রার 13তম দিনে হজ যাত্রীর সংখ্যা কিছুটা কমে এসেছে। আজ দুপুর 1:25 একটি ফ্লাইটে 411 জন হজ যাত্রী যথাসময়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। হজ অফিস সূত্রে জানা গেছে, গত 12 দিনে মোট 39,394 জন হজ যাত্রী 98টি ফ্লাইটের মাধ্যমে সৌদি আরবের মক্কায় পৌঁছেছেন। আজ সারাদিনে আরও 2টি ফ্লাইটে 785 জন হজ যাত্রী দেশ ছাড়বেন বলে নির্ধারিত রয়েছে। ফ্লাইট সংখ্যা ধীরে ধীরে কমে আসায় হজ ক্যাম্পে ভিড় অনেকটাই কমেছে এবং পরিবেশ এখন স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রীরা জানান, চাপ কম থাকায় তারা দ্রুত ও সহজভাবে সব আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে পারছেন। এদিকে হজ পালনে গিয়ে এখন পর্যন্ত 7 বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। বিগত বছরের থেকে এই বছর তুলনামূলক নিরাপত্তা এবং ব্যবস্থাপনা অনেক সুন্দর, অনুভূতি ভালো। আল্লাহর কাছে আশা করছি হজে যাব, খুব সুন্দর লাগছে পরিবেশটা। আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো লাগছে যে মন্ত্রী মহোদয় নিজেই এসে সবাইকে উৎসাহ দিচ্ছে। এটা হাজিদের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করছে। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব ব্যবস্থাপনায় ভালো আছে। দর্শক, এই মুহূর্তে আশকোনা হাজি ক্যাম্প থেকে হজ যাত্রার 11তম দিনের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ হাসান। সুমি, ধন্যবাদ আপনাকে। হজ যাত্রার 13তম দিন চলছে আজ। এই 13তম দিনে আজকে শুধুমাত্র রাখা হয়েছে 2টি ফ্লাইট। 2টি ফ্লাইটের মধ্যে অলরেডি একটি ফ্লাইট কিন্তু 1:25 411 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ ত্যাগ করেছেন। আমি যদি আপনাকে হজ ক্যাম্পের ভেতরের অংশটি দেখাতে চাই, ভেতরের অংশ কিন্তু একদম ফাঁকা রয়েছে। এখন পর্যন্ত গত 12 দিনে 39,394 জন হাজি মোট 98টি ফ্লাইটের মাধ্যমে মক্কায় হজ পালনের উদ্দেশ্যে পৌঁছে গিয়েছেন এবং সারাদিনে শুধুমাত্র 2টি ফ্লাইট এর মাধ্যমে মোট 785 জন হাজি হজ পালনের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন। এদিকে হজ কর্তৃপক্ষ বলছেন, হাজিদের দিচ্ছেন সর্বোচ্চ নিরাপত্তা এবং হাজিরা যাতে খুব সহজে ঝামেলা ছাড়াই হাজিদের ইমিগ্রেশন সহ সকল কার্যক্রম স্বস্তিপূর্ণ ভাবে এবং সুন্দরভাবে করে দেশ ছাড়তে পারেন, সেই জন্য তারা সেদিকে তারা সর্বোচ্চ খেয়াল রাখছেন। আমি হাজিদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এখন সারাদিনে শুধুমাত্র 2 থেকে 3টি ফ্লাইট থাকার কারণে কোনো রকম ভোগান্তি ছাড়াই অল্প সময়ের মধ্যেই তারা ইমিগ্রেশন সহ সকল কার্যক্রম সম্পন্ন করতে পারছেন। আমি শেষ খবর পাওয়া পর্যন্ত সুমি আপনাকে আর একটু জানিয়ে রাখি, এখন পর্যন্ত সৌদি আরবে মোট 7 জন হাজি বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এই ছিল আমার কাছে হজ ক্যাম্প থেকে সর্বশেষ। সুমি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে নেত্রকোনা ও মৌলভীবাজারের নিম্নাঞ্চল। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে। এতে যে কোনো সময় এসব এলাকার নিম্নাঞ্চলেও বন্যা দেখা দিতে পারে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলের 6 জেলা জুড়ে বিস্তৃত হাওর অঞ্চলের এখন বোরো ধান কাটার দাওয়ামারির উৎসব চলার কথা ছিল, কিন্তু টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সেই আনন্দ পরিণত হয়েছে কৃষকের হাহাকারে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের ছোট বড় প্রায় শতাধিক হাওরের 2,23,511 হেক্টর জমিতে আবাদ হওয়া বোরো ফসল এখন চরম ঝুঁকিতে। কোথাও বাঁধ ভেঙে, কোথাও জলাবদ্ধতায় মুহূর্তেই তলিয়ে যাচ্ছে পাকা ধান। এর সঙ্গে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক না পাওয়ায় অনেক কৃষক সময়মতো ফসল ঘরে তুলতে পারছেন না। কৃষকরা বলছেন, চোখের সামনে বছরের একমাত্র ফসল ডুবে যেতে দেখেও কিছু করার নেই তাদের। একই ধরনের পরিস্থিতি দেখা গেছে উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য জেলাতেও। ধান তো রোদের লাগে ধান শুকাইতে পারলাম না, রোদের লাগে ধান গেরাইয়া ধান গিলা সারাটা দিন ধরে পানি তুললে ধানটা কাটতেছি, আর অনেক জ্বর বৃষ্টি তুফান অনেক কিছুই হয়। 4 দিন আগে ধান কাটতে তৈছি, কাটার পরে এখন গেরাইছে ধানও, রোদ নাই, কিছু করতে পারলাম না, ফুকাইতে পারলাম না, বাড়ি নিতে পারলাম না, খাটতে পারলাম না, নানান ধরনের সমস্যা। মানে মানুষও পান না ধান কাটতে, মেশিনও খাটে না, পানির মেশিন নামে না। দর্শক, সুনামগঞ্জ নেত্রকোনায় আছেন আমাদের সহকর্মীরা। তাদের কাছ থেকে জেনে নেব সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফুয়াদ মনি তালুকদার। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওড়ে। আমি এখানে একটু আপনাকে দেখানোর চেষ্টা করব যে গত 4-5 দিন টানা বৃষ্টিপাত হয়ে সুনামগঞ্জের সবকটি হাওড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেই জলাবদ্ধতা এবং উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলের কারণে প্রচণ্ডতা আবাদে পানির চাপের সৃষ্টি হওয়ার কারণেই সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওড়ে প্রচণ্ডতা বাঁধ ভেঙে গেছে। আমি এখন একটু আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এখানকার মানুষের গত 4-5 দিন রোদ না থাকায় তাদের যে খোলায় যে ধান যেভাবে চারা গজিয়েছে, সেই চারাগুলো একটু আপনাকে দেখানোর চেষ্টা করবো। যে এটা আসলে সুনামগঞ্জের ছবিটি দেখার হাওড়ের এমনটি চিত্র নয়, এটি সুনামগঞ্জ জেলার প্রতিটি উপজেলার হাওড়ের মানে কৃষকদেরই এই চিত্র। এখন এই যে চারা গজিয়েছে, এটা আসলে গত 4-5 দিন রোদ না থাকায় এই হাওড়ের চারা গজিয়ে এই ধানের চারা গজিয়েছে। এবং এবছর সুনামগঞ্জের 2,23,000 হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। এবং এই বোরো আবাদ জমিতে এখন আসলে কৃষকরা শ্রমিক সংকটে থাকায় এবং এই হারভেস্টার মেশিন সব জায়গায় না থাকায়, সব জায়গায় ধান না কাটতে পারায় দুর্দশা রয়েছেন। এই ছিল সমস্ত সর্বশেষ। ধন্যবাদ ফুয়াদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এখন নেত্রকোনা থেকে আবহাওয়ার সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সুমি, নেত্রকোনা জেলায় এ পর্যন্ত প্রায় 6,000 হেক্টর কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে বলে কৃষি অফিস আমাকে জানিয়েছেন। এদিকে এছাড়াও ওই প্রায় খাওয়ার অঞ্চলেই 65% বোরো ধান কর্তন হয়েছে। এছাড়া জেলাতে সর্বমোট প্রায় 22% বোরো ধান কর্তন হয়েছে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন। এছাড়া আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং কি ভারী বৃষ্টির কারণে নেত্রকোনা জেলায় কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আপনার কংস, সোমেশ্বরী, মগরা সহ বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আজ সকাল থেকে কোনো বৃষ্টিপাত না হওয়ায়, রৌদ্র ওঠায় কৃষকের মনে স্বস্তি ফিরে এসেছে। সুমি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ তথ্য। সারা দেশে হামের সংক্রমণ বৃদ্ধির মধ্যে কক্সবাজারের উখিয়ায় নতুন করে 6 জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে 2 জন রোহিঙ্গা ও 1 জন স্থানীয় বাসিন্দা। ঘনবসতিপূর্ণ এই এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মুজিবুর রহমানের প্রতিবেদনে। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় হামের নতুন রোগী শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য খাতে তৈরি হয়েছে উদ্বেগ। আক্রান্তদের মধ্যে রোহিঙ্গা ও স্থানীয় উভয় জনগোষ্ঠীর উপস্থিতি সংক্রমণের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ক্যাম্পে 14 লাখের বেশি মানুষের বসবাস, যেখানে সীমিত স্বাস্থ্যসেবা ও নাজুক স্যানিটেশন ব্যবস্থা রোগ ছড়ানোর অনুকূল পরিবেশ তৈরি করে। তাই নিয়মিত টিকা ও চিকিৎসা সুবিধা নিশ্চিতের দাবি রোহিঙ্গা সহ স্থানীয়দের। ওষুধ আরো হাবাইয়ে
অন্য ওষুধে হামনো জ্বর ফুয়ার ছড়ে গড়ি অত্তর খানা পিনা কিছু না হয় নাতিতে তো এখন সব সময় গাছ জ্বরের ইনভারে ডাক্তারেরও দেখাইয়ে ওষুধ খাওয়াইয়ে তো ইয়ার পরে বেশি গাছ জ্বর ইয়ার ডাক্তারখানা মানে আনিয়ে দিয়া মানে আর বাচ্চা তো জ্বরটে আর বাচ্চা মানে জ্ঞান গিয়ে গরম মাঝে একদিনের জ্বর মারি তখন আর বাচ্চারে ডাক্তার দেখাই ডাক্তার হয়ে মানে পরীক্ষা দিয়ে রে ওনারা স্বাস্থ্য কেন্দ্রের মাঝে সেবালন গই আমাদের হার বেকুন বাঁচা করতে মানে শুধু জান্নান হলা এই জান্নান আর বিভিন্ন ধরনের তরিকা লাগে তোমার বাঁচা নিয়ে পারি সিরিশা দূর ফাভরে দূর আর না পারে। গত 3 মাসে 4টি মিজলেস ও 1টি রুবেলা ধরা পড়েছে। ঘনবসতির কারণে ভবিষ্যতে এটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই স্বাস্থ্য কর্মকর্তা। 4টি মিজেলস ধরা পড়েছে, এর মধ্যে 2টি কনফার্মেটরি আর 2টি নন কনফার্মেটরি এবং 1টি রুবেলা পাওয়া গিয়েছে। তবে এই ক্ষেত্রে এই অবস্থায় আমাদের আসলে এখন রোহিঙ্গা ক্যাম্পে তেমন সমস্যা নেই, বাট এটা যেহেতু একটা ঘন বসতিপূর্ণ এলাকা তো সেখানে এবং হাইলি কন্টাজিয়াস ডিজিজ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ইতোমধ্যে 13টি সন্দেহজনক নমুনা পাঠিয়ে একজনকে পজিটিভ পাওয়া গেছে। প্রয়োজনীয় সেবা দিতে হাসপাতালে ফ্লু কর্নার ও আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। 13টি স্যাম্পল আমরা সন্দেহভাজন হিসেবে সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করেছিলাম। তন্মধ্যে একজনকে আমরা পজিটিভ পেয়েছি। আজকে আমরা শনিবার, রবিবার এবং সোমবার মিলিয়ে 24টি স্যাম্পল ঢাকা পাঠাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোস্ট বা ন্যাশনাল যারা আছে বাংলাদেশি। আর যেহেতু আপনারা জানেন FDMN যারা রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের মধ্য থেকে ইতিপূর্বে 58টি স্যাম্পল পাঠানো হয়েছিল। তন্মধ্যে 5টি পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। ইতিমধ্যে আমরা মিনিমালি যে ট্রায়াল সিস্টেমে আমরা একটা ফ্লো কর্নার করেছি, যেখানে হাম বা জ্বরের অন্যান্য যারা রোগী আছে তারা বহির্বিভাগের স্বাস্থ্যসেবা নিচ্ছে। প্রাথমিক পর্যায়ে এর সংক্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে এটি পুরো কক্সবাজার অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক। টানা কয়েক মাস খরার পর বৃষ্টির পানিতে পাল্টে গেছে মৌলভীবাজার চা বাগানের চিত্র। কুড়ি আর কচি সবুজ পাতায় ভরে গেছে বাগান। প্রাণ ফিরে পেয়েছে রুক্ষ ও শুষ্ক থাকা চা বাগানের পরিবেশ। একটি কুড়ি ও 2টি পাতা তুলতে ব্যস্ত চা শ্রমিকরা। আশার আলো দেখছেন বাগান মালিকরাও। প্রতিনিধি মঞ্জু বিজয় চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চা মৌসুমের শুরুতেই বৃষ্টি, গ্রীষ্মের কাঠফাটা রোদে এই যেন প্রাকৃতির অপার দান। দীর্ঘ খরার পর এই বৃষ্টিতে বদলে গেছে মৌলভীবাজারের চা বাগানের পরিবেশ। কুড়ি আর সবুজ পাতায় ভরে উঠেছে বাগান। যত দূর চোখ যায় কেবল সবুজের সমারোহ। ভোরের আলো ফুটতেই ঝুড়ি কাঁধে বাগানে ছুটছেন চা শ্রমিকরা। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। মনের আনন্দে তুলছেন একটি কুড়ি 2টি পাতা। এখন এই বছরে যা বৃষ্টি হয়েছে, মানে আমাদের চা পাতায় এই যে কুড়িগুলো বাইর হয়ে গেছে সব গাছে। 3 মাস কলম হয়েছে। কলম হওয়ার পরে আমরা কলম দিয়া পানি দিছি, চারাগুলোই পানি দিয়া এখন পাতি মোটামুটি হয়েছে। আর আরো বৃষ্টি পড়লে সামনে আরো ভালো পাতি পাইনি। এখন তো বৃষ্টি পড়ছে, এর জন্য থোড়া আমরা চারাটা সুন্দর দেখা যায়। বাগান সংশ্লিষ্টরা বলছেন, মৌসুমের শুরুতে এই বৃষ্টি আশীর্বাদ। প্রাণ ফিরে পেয়েছে রুক্ষ ও শুষ্ক চা বাগানের পরিবেশ। তবে চলমান লোডশেডিং নিয়ে কিছুটা শঙ্কিত তারা। তাদের মতে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটলে উৎপাদন খরচ বৃদ্ধি পাবে আর এর প্রভাব পড়বে বাজারে। আমাদের এই বর্তমান যে মৌসুমটাতে আশা করি আর্লি বৃষ্টি হওয়ার কারণে গত বছরের তুলনায় প্রায় মাসখানেক আগে আমাদের বৃষ্টিটা আমরা এবার পেয়েছি এবং অলমোস্ট আমাদের প্রায় 5 ইঞ্চির উপরে আমাদের রেইনফল হয়েছে। আশাবাদী আমরা এই বছরটা আমরা খুব ভালোভাবে আমাদের প্রোডাকশনের দিকে আমরা গত বছরের তুলনায় খুব ভালো একটা প্রোডাকশন আমরা আশা করতে পারি। এটা একটা আশীর্বাদ বলা যায়, আল্লাহর একটা বিশেষ রহমত। আমরা বৃষ্টিটা অগ্রিম পেয়েছি। সেক্ষেত্রে আমাদের যেটা খরার সময় যেটা বড় চ্যালেঞ্জ, ছোট বাচ্চা চারা বা ইয়াংটি যেটা আমরা টিকিয়ে রাখাটা, সেই চ্যালেঞ্জটা আমরা অনেকটা পার পেয়ে গেছি। লোডশেডিং যত বেশি হবে আমাদের চায়ের যেটা প্রোডাকশন পার কেজি যেটা উৎপাদন খরচ সেটা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশীয় চা সংসদের কর্মকর্তারা বলছেন, এই বছরের আগাম বৃষ্টি চা বাগানের জন্য বেশ উপকারী। সামনের দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে চা উৎপাদন বৃদ্ধি পাবে। আগামী মাসগুলোতে যদি আমরা পর্যাপ্ত বৃষ্টি এবং সানলাইট দুইটাই পাই, তাহলে আশা করি আমরা একটা রেকর্ড করতে পারবো।
বিদ্যুৎ এবং ডিজেল দুইটাই আমাদের চা বাগানে চা উৎপাদনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অলরেডি আমরা লোডশেডিং শুরু হয়ে গেছে, ডিজেলও ক্রাইসিস দিয়েছে। কাজেই যদি এই ব্যাপারেও আমি সরকারকে অনুরোধ করবো চা বাগানের প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য। জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, জুড়ি, বড়লেখা ও সদর উপজেলায় প্রায় 92টি চা বাগান রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, চা উৎপাদন বৃদ্ধি ও খরচ কমাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিকল্প নেই। সুমাইয়া সুমি, চ্যানেল এস নিউজ ডেস্ক। পদ্মা মেঘনা নদীতে ঝাটকা সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ আহরণ। চাঁদপুরে প্রায় 70 কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা বন্ধ থাকার পর এখন অর্ধলক্ষাধিক জেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ বিরতির পর নদীতে নামাকে ঘিরে জেলে ও আড়তদারদের মধ্যে ফিরে এসেছে উৎসব মুখর পরিবেশ। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চলা নিষেধাজ্ঞাকালে প্রায় 43,000 জেলে মাছ ধরা থেকে বিরত ছিলেন। এই সময় সরকারের পক্ষ থেকে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারে 160 কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি আরও কয়েক হাজার জেলে বিশেষ সহায়তার আওতায় আনার কথাও জানিয়েছে মৎস্য বিভাগ। এদিকে মেঘনা অববাহিকায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় একই চিত্র দেখা গেছে ভোলাসহ অন্যান্য জেলাগুলোতেও। পদ্মা মেঘনা নদীতে ঝাটকা সংরক্ষণে টানা 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ আহরণ। চাঁদপুরে প্রায় 70 কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা বন্ধ থাকার পর এখন অর্ধলক্ষাধিক জেলে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘ বিরতির পর নদীতে নামাকে ঘিরে জেলে ও আড়তদারদের মধ্যে ফিরে এসেছে উৎসব মুখর পরিবেশ। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত চলা নিষেধাজ্ঞাকালে প্রায় 43,000 জেলে মাছ ধরা থেকে বিরত ছিলেন। এই সময় সরকারের পক্ষ থেকে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে প্রতি পরিবারে 160 কেজি করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি আরও কয়েক হাজার জেলে বিশেষ সহায়তার আওতায় আনার কথাও জানিয়েছে মৎস্য বিভাগ। এদিকে মেঘনা অববাহিকায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় একই চিত্র দেখা গেছে ভোলাসহ অন্যান্য জেলাগুলোতেও। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে হত্যা, মাদক, ছিনতাই, চুরি ও ডাকাতি সহ একাধিক মামলার আসামি আব্দুল্লাহ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক পুষণ সাহার নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালিয়ে মণিনন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আখাউড়া উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা। আব্দুল্লাহর বিরুদ্ধে আখাউড়া থানা সহ বিভিন্ন থানায় হত্যা, মাদক, মারামারি, চুরি, ছিনতাই ও সন্ত্রাস বিরোধী আইনের মামলাসহ মোট 16টি মামলা রয়েছে। এর মধ্যে 2024 সালের একটি হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা এলাকায় আকস্মিক ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকার জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেকানি ইউনিয়নের জুমার খুশিয়া পূর্বপাড়া গ্রাম। প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে বহু ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে অনেক ঘরের টিনের চাল উপড়ে গেছে। শিলাবৃষ্টিতে ফসলি জমি নষ্ট হওয়ায় কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে। অনেক পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে উপজেলার চরাঞ্চলের 6টি ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তি আরও বেড়েছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত প্রশাসনিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আগামী 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সরকার কবির উদ্দিন, সহসভাপতি বোরহানুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর রহমান সহ অন্যান্যরা। লিখিত বক্তব্য শফিকুল ইসলাম খান বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। বিশ্বের কোটি কোটি শ্রমিক প্রতি বছর দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে থাকেন।
নারায়ণগঞ্জে অধিক লাভের আশায় অবৈধভাবে মজুত করা প্রায় ২,৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তেল জব্দ করা হয়। প্রশাসন জানায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে করে ১৩টি ড্রামে ডিজেল পাচারের সময় আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানের মালিক শাকিলকে দোষী সাব্যস্ত করে তাকে মোবাইল কোর্ট আইনে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ৩ দিনের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। খুলনায় মাশরুম মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে নগরের শহীদ হাদিস পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ হজরত আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মণ্ডল।